ঠিক আছে? হুম 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 নমস্কার। আজকে কাঞ্জিকের একটা কাঞ্জিক ইউটিউবের একটা স্পেশাল এপিসোড। কারণ আমরা জানি যে এবছর আমরা উত্তম কুমারের জন্ম শতবর্ষ সবাই খুব সমারোহের সঙ্গে পালন করছি। এবং 24শে জুলাই তারিখটা যদিও তার জন্মদিন নয়, সেটা কিন্তু 24শে জুলাই আমরা সম্প্রতি পেরিয়েছি। 24শে জুলাই মানেই মহানায়ককে আরো ভীষণভাবে আমাদের মনে করা। তার সঙ্গে আমাদের মানে ধরতে গেলে আমরা যারা বাংলা চলচ্চিত্র ভালোবাসি তাদের যাকে বলে সারাক্ষণের একটা বসবাস। তাকে নিয়েই, তাকে ঘিরে আমাদের মানে প্রতিনিয়ত তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তো সে কারণে 24শে জুলাই পেরিয়ে যাওয়ার পরে সেপ্টেম্বর আসছে, তার জন্মদিন আসছে। এই মাঝের সময়টুকু আমরা একেবারেই একটা উত্তম পর্বের মতন, মানে উত্তম পক্ষের মতন বলা যেতে পারে। তো সেই উপলক্ষে আজকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী রত্নোত্তমা সেনগুপ্ত। দিদি নমস্কার। রত্নোত্তমাদির পরিচয় কাঞ্জিকের কাছে নতুন কিছু নন, তবুও যারা আজকে প্রথম দেখছেন তাদের জন্য বলি, ভেটারান ফিল্ম জার্নালিস্ট, ফেস্টিভ্যাল কিউরেট করেন দিদি, এবং আর্ট ক্রিটিক, যাকে এক কথা মানে সবটা মিলিয়ে বলা যেতে পারে। বিভিন্ন ধারায়, সাংস্কৃতিক বিভিন্ন ধারায় তার দীর্ঘকাল ব্যাপী লেখা রয়েছে, ইংরেজিতে, বাংলায়, দেশে দেশের বাইরে বিভিন্ন জায়গায় তার কাজ প্রকাশিত হয়েছে। এবং টাইমস অফ ইন্ডিয়ার দীর্ঘদিনের সাংবাদিক রত্নোত্তমা সেনগুপ্ত। দিদি, আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে, আমাদের এই পডকাস্টে আপনাকে স্বাগত। আমি খুব আজকে হ্যাপি হ্যাঁ জয়েন। আসলে রত্নোত্তমাদিকে যখনই পাই আমাদের অনেক কিছু জানার থাকে। কারণ যাকে বলে উনি শুধুমাত্র এই পরিচয়টা থেকেও যেটা, মানে এই পরিচয়টাই সব নয়, তার থেকেও যেটা বড় কথা, মানে she has grown up with films, এটা বলা যেতে পারে। এমন একটা ফ্যামিলিতে জন্মেছেন, নবেন্দু ঘোষের মেয়ে। ফলে বম্বের ফিল্ম জগৎকে যেমন খুব কাছ থেকে দেখেছেন, এবং তারপর নিজে যখন কর্মজীবনে প্রবেশ করেছেন তখন সামগ্রিকভাবে বম্বে, বাংলা, দেশের বাইরে সব জায়গাতেই আহ বিবিধ ধারায় উনি কাজ করেছেন। দিদি, আজকে যেটা আপনাকে প্রথমেই আমাদের জিজ্ঞেস করার, যে উত্তম কুমারকে নিয়ে এখন প্রচুর কাজ হচ্ছে, আলোচনা হচ্ছে, লেখালেখি হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। তো এক কথায় এই শতবর্ষের প্রাক্কালে দাঁড়িয়ে একদম প্রথমেই, মানে আপনিও সেরকম বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আমরা জানি, আপনি কি বলতে চান একদম প্রথমে উত্তম কুমারের জন্ম শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? আমি প্রথমেই বলবো যে উনি 24শে জুলাই চলে গেলেন। 20শে জুলাই ওনার ইন্টারভিউ করেছিলাম আমি, রেকর্ডেড ইন্টারভিউ। বেশ 1.5-2 ঘন্টা কথা হয়েছিল। এবং আমার জীবনের ওটা একটা অদ্ভুত পাওনা, অদ্ভুত যোগাযোগ বলা যেতে পারে। উত্তম কুমারকে আমি পারিবারিকভাবে তো পরে চিনেছি, উনি আমায় জেনেছেন পরে। আহ, আমি স্ক্রিনে জয়েন করার পরে প্লট নাম্বার 5, এই ছবিটার একটা শুটিং এ উনি গিয়েছেন বম্বেতে। তো আমায় বললো যে তুমি যাও একটু। তখন আমি সদ্য জয়েন করেছি জার্নালিজম, ফিল্ম জার্নালিজম। আমায় পাঠিয়ে দেওয়া হলো কারণ আমি নবেন্দু ঘোষের মেয়ে। আমায় বললো যে তুমি এখানে বসে থেকে কি করবে, তোমার অভিজ্ঞতাগুলো আমাদের স্ক্রিনে। স্ক্রিন তখন একটা বড় ব্যাপার। তো হ্যাঁ। গেলাম কভার করতে। তো আলাপ হয়ে গেল। আলাপ শুটিং এর মাঝখানে সেখানে উনি খুব একটা কোনো কথা টথা বললেন না। উনি হয়তো দুটো কারণ হতে পারে। এক হলো যে উনি ফোকাসড ছিল ওনার শুটিংটায়, এবং দ্বিতীয় হলো সেখানে সব হিন্দি ভাষী, একটু হয়তো কনসিয়াস ছিলেন। তো সেখানে বিশেষ কথা হলো না। তারপর উনি আমায় বললেন যে আপনি নবেন্দুদার মেয়ে, আমরা পরে এক সময় বসে আড্ডা মারব। আহ, নবেন্দুদার মেয়ে বলে পজটার কারণ আমি বলছি। কারণ বাবার একটা নভেল কায়াহীনের কাহিনী, তাতে উনি অভিনয় করেছিলেন। অপর্ণা সেন হিরোইন ছিলেন।
অজয় করের ছবি। অজয় হ্যাঁ, করের বাবার, উত্তম কুমারের দ্বৈত ভূমিকায় অভিনয় ছিল কাহিনীর কাহিনীতে। কারেক্ট। তো ওনার ওনার একটা ইয়ে ছিল যে অজয় করের সঙ্গে বাবার হৃদ্যতা। হুম, তাছাড়া আরেকটা যোগাযোগ বলি, লাল পাথর তো হুম, উত্তম কুমার, মানে ভোলা যায় না। সুশীল মজুমদার যেমন সেরকমই অঙ্গাঙ্গী ভাবে জড়িত উত্তম কুমার। তো এইটা যখন হিন্দিতে হলো, সুশীল মজুমদারই করেছিলেন, বাবা তখন হিন্দির জন্য স্ক্রিপ্টটা লিখেছিলেন। তাতে রাজকুমার, হেমা মালিনী তখন নতুন, রাখি তখন একদমই হেমা মালিনী খুব নতুন না, আহ, যথেষ্ট নাম করেছেন, কিন্তু রাখি তখন সদ্য সদ্য বম্বেতে গিয়ে এস্টাবলিশ হচ্ছেন। সেই ছবিতে আমি গিয়েছিলাম, শুটিং তখন দেখেছি ইত্যাদি। তো সেই ছবিটা লাল পাথর বলতেই উত্তম কুমার, মানে হিন্দিতে যে হয়েছে তাতেও রাজকুমার বলেছিলেন। এটা বিশ্বজিৎ ওনার কাছে শোনা যে রাজকুমার বলেছিলেন, আরে उत्तम दा का क्या परफॉर्मेंस, राजकुमार जानी has not been able to reach him, आप जाके बोल देना उत्तम दा को। মানে সবাই আমরা এটা জানি যে লাল পাথর উত্তম কুমার সেটাকে ছোঁয়ার মতো কারো ইয়ে ছিল না। আরেকটা ব্যাপার বলি যে আমরা যখন স্কুলে পড়ি, আমি বম্বেতে ফেরত যাই যখন, তবে আমি বেঙ্গলি এডুকেশন সোসাইটি হাই স্কুলে পড়তাম, সেটা ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু বাংলা একটা সাবজেক্ট এবং আমাদের বেশিরভাগই বন্ধু বাঙালি। সেখানে খুব আমাদের একটা আহ, আহ, কি বলবো, মানে টানা পড়েন চলতো, সৌমিত্র বেটার বড় না উত্তম বড়। ও এই যে এটা এটা তখনও ছিল, মানে এই 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 মানে সাপোর্টার্সদের মধ্যে এই কনফ্লিক্টটা তখনও ছিল। সিক্সটিজ এর কথা বলছি, নায়ক তো 66-এ হয়ে গেছে হুম, এবং হুম, হুম, সত্যজিৎ রায় বলে দিয়েছেন যে উত্তম ছাড়া আর কেউ এই নায়ক, এই স্টারের রোলটা করতে পারতো না। হুম, কিন্তু রায়ের অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি এম এ পাশ করা, তার স্ত্রী ইংলিশে এম এ, তিনি আবার ব্যাডমিন্টন খেলতেন এবং একটা তখন তো অলরেডি একটা লেফট ইনক্লিনেশন, লেফট, হ্যাঁ, সবাই একদম। intellectual, এটা তো ছিল। তো সবাই আমরা ভাবতাম সৌমিত্র চ্যাটার্জি হলো ইন্টেলেকচুয়াল অ্যাক্টর, উত্তম কুমার হলেন মাজা ঘষা অ্যাক্টর। ইনস্টিংক্টিভ। যখন আমি মিট করলাম, তখন আমি বলছি, তখন আমি ক্যারিজমা ওয়ার্ডটার পার্সনিফিকেশন পেলাম। হ্যাঁ, মানে একজন ব্যক্তি, এটা কিন্তু বম্বেতে পাইনি, প্লট নাম্বার 5 এর জন্য যখন গেছি তখন কিন্তু পাইনি। ওই যে বললাম আচ্ছা। 20 জুলাই ইন্টারভিউ করছি, তখন আমি দেখলাম কেন উত্তম কুমার উত্তম কুমার। হ্যাঁ, তখন আমি অলরেডি সিনেমা সম্বন্ধে অবগত, শুধু না, আমি সিনেমা তো দেখছি, ফিল্ম ফেস্টিভ্যাল দেখছি, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল কভার করছি, বাড়িতে এফটিআই তে আমার দাদা পড়ে, সেখানে ওর ক্লাসে গিয়ে ওর বন্ধু বান্ধবদের সঙ্গে তত্ত্ব আড্ডা সবের মধ্যে থাকছি, বাবার সঙ্গে বাড়িতে হচ্ছে, বাড়িতে আমার অন্যান্য মামাতো দাদা, ওই যে বললাম লাল পাত্র, তাতে হুম, অ্যাসিস্ট হুম, করেছিলেন সুশীল মজুমদারকে। তা বাদে অন্যান্য আমার দাদা আর্ট ডাইরেকশন একজন, আরেকজন আহ, বাসু চ্যাটার্জিকে মানে বাড়িতে সিনেমারই অ্যাটমসফিয়ার। একদম। সেই ইয়ের মধ্যে বড় হয়ে আমি হুম, এবং নায়ক তখন দেখেছি শুধু না, এ বাদে আহ, উত্তম কুমারের অন্যান্য ছবি যেমন অ্যান্টনি ফিরিঙ্গি, ফিরিঙ্গি। যেমন দেয়া নেয়া বা সপ্তপদী বা কোনটা বলবো, সেগুলো অবশ্য আরেকটু পরে, আমিষেও সখা বা অগ্নিশ্বর, এগুলো তো আরো পরে, অনেক বেশি সেই অর্থে কন্টেম্পোরারি, মানে হুম, হুম, অগ্নিশ্বর সেট হলো প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমে, কিন্তু সেই যে বক্তব্যটা সেটা অনেক বেশি প্যারালাল কন্টেম্পোরারি, এইসব তখন বুঝতে শিখেছি। আমি যখন উত্তম কুমারকে কথা বলছি, ওনার একটা কমেন্ট শেয়ার না করে পারছি না। বললেন, বুঝলেন ম্যাডাম, এই যে কথা বলছি আপনার সঙ্গে,
আমি কিন্তু আমার মাথায় কোথাও ঘুরছে যে আচ্ছা উনি আমার এই নাকের এই জায়গাটাতে বেশি দেখতে পাচ্ছেন না তো, বা আমার মুখে আমার ভাঙা দাঁতগুলো চোখে পড়ছে না তো, মানে এতটাই ইন্টারনালাইজ ছিল ক্যামেরা, ক্যামেরাকে উনি অ্যাবজর্ব করে নিয়েছেন। এবং উনি যখন কথা বলছেন, ঘুরছেন ফিরছেন, এটা কিন্তু সেলফ কনসিয়াসনেস না, ইট ওয়াজ অ্যান এক্সটেনশন অফ হিজ পার্সোনালিটি অ্যাজ অ্যান অ্যাক্টর। এইটা আমি তখন রিয়েলাইজ করলাম। এছাড়া উনি যেভাবে আমার সঙ্গে কথা বলছেন তার মধ্যে আমি পেলাম একটা, যেটা ওর চরিত্রগুলোর একটা বিশাল ব্যাপার ছিল, যেটা হোয়াট কন্ট্রিবিউটেড টু হিজ পপুলারিটি। একটা ব্যাপার ছিল, আমি কি একটানা বলে যাব নাকি তুমি মাঝে মাঝে হ্যাঁ, প্রশ্ন বলুন বলুন করতে? বলুন। মানে এই গল্পগুলো শুনতে ভীষণ ভালো লাগছে, আপনি একদম বলে যান। আচ্ছা, তো যেই ব্যাপারটা আমি রিয়েলাইজ করলাম, ওনার চেহারা, ওনার চেহারাটা তো আমরা একেবারে হিরোর মতো বলতে আমরা যা বুঝি, এখন তো সেই যুগে তো আর ওমপুরি বা মানে এই ধরনের অভিনেতা যাদের বদখত চেহারা, তারা হিরো হতে পারে আমরা তখন জানি না। তখন আমরা হিরো বলতে সুন্দর চেহারা হবে, পার্সোনালিটি হবে, মানে ক্যারি করতে পারবে, পেটে হলেও আবার হবে না, আবার বেশি মোটা হলেও হবে না, একটা ধারণা। হ্যাঁ। এই হিরো, এ কিন্তু সাধারণ মানুষের বাড়ির ব্যক্তি, সে কিন্তু ঘরোয়া মধ্যবিত্ত বাড়ির একটা পার্সোনালিটি। তার কোনো স্টার ম্যানারিজম নেই, তার কোনো মানে একটা গাম্ভীর্য বা কি বলবো, মানে একটা ওরা। ফরবিডিং, ফরবিডিং হুম একটা ওরা। হুম হ্যাঁ, হুম এবং এটা আমি বলছি 1980-তে, তখন উত্তম সুচিত্রা মোটামুটি আমরা তো জানি কিংবদন্তি তো উনি হয়েই গেছেন, কিন্তু যেটা হয়েছে, সুচিত্রা আলাদাভাবে নিজের মার্গ মানে একটা আন্ধি এইসবগুলো হয়ে গেছে তখন। এবং উত্তম বাদেও সুচিত্রা বিশাল ব্যাপার। হুম হুম। অথচ উত্তম সুচিত্রা কিন্তু অ্যানাদার ফ্যাক্টর যেটা হ্যাঁ। কন্ট্রিবিউট করেছিল, কারণ হুম তখনকার দিনে দুজনে বিবাহিত, হুম দুজনেরই পরিবার আছে। হ্যাঁ, হুম হুম সুচিত্রা সেন তো আরম্ভই করেছেন বিয়ে, এবং উত্তম কুমারও বিবাহিত একজন একদম। পুরুষ। হুম সেই অর্থে দুজন বিবাহিত পার্সন, হুম দুজন কি বলে ফিজিক্যালিটি, তখনকার সিনেমায় ফিজিক্যালিটিটা ছিল না। হ্যাঁ, হুম আগুন জ্বলছে আমরা ঘরের অন্ধকারে, সেই সব ব্যাপার তো ছিল না। এই সত্ত্বেও সুচিত্রা সেন কন্টেম্পোরারি একজন মহিলা, সে কখনো নার্স, কখনো সেক্রেটারি, কখনো ডাক্তার। কখনো ডাক্তার। হুম হ্যাঁ, আর উত্তম কুমার কখনো অ্যাক্টিং করছে, কখনো গান করছে, কখনো বড়দিদির কাছে বকা খাচ্ছে, কখনো। এবং আমরাও যখন দেখছি তখন কিন্তু অলরেডি 30 বছরের ওপরে বোধহয় উনি অভিনয় করছে। হ্যাঁ, কত একদমই উপবাস একদমই। হুম ছিলেন সেটা মাথায় ঢোকেনি। তখন মনে হুম হচ্ছে ও বাবা, এত বড়, মানে আমাদের বাবাদের মাদের সময়কার। হ্যাঁ, অথচ এত কন্টেম্পোরারি, মিশতে পারছি, কথা বলতে পারছি। এই ব্যাপারটা আমার মনে হয় একটা সাধারণ মানুষকে ওভার ডেকেডস স্পেল বাউন্ড করে রেখেছে। দিদি, একটা আরেকটা কথা, একটা কথা, আপনি ইন্টারভিউটা কোথায় নিয়েছিলেন? মানে এটা কি কোনো ফিল্মের সেটে না ওনার বাড়িতে? ময়রা স্ট্রিটের বাড়িতে। ও, সেই বাড়িতে, ময়রা আচ্ছা। তো পরে কিনে নিয়েছিল এক পরিবার, এবং আমার এমনই সৌভাগ্য, সেই পরিবারের ছেলে আমার খুবই ক্লোজ, আমার মানে ছেলেরই মতন, এবং সেই বাড়িতে আমি আচ্ছা পরে গিয়েছি। তার সেই আচ্ছা। ছেলেটির মেয়ে হয়েছে, মেয়েকে দেখতে নানান ভাবে, এবং হুম যতবারই ওখানে গেছি, ময়রা স্ট্রিট বললেই তো মনে হয় উত্তম কুমার 1 নম্বর। ময়রা স্ট্রিট তো উত্তম কুমার, তো হুম সেই একটা একটা অরা।
আর যেমন হুম, গিরিশ মুখার্জি রোড বললে পরে মনে হয় আচ্ছা এখানেই উত্তম কুমারের বাড়ি ছিল, তাই না? ওই যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা যে একদিকে গিরিশ মুখার্জি একদিকে ময়রা মহারাষ্ট্র। এবং হুম, একদিকে সাধারণ বাঙালি মানে কানন দেবী, সাবিত্রী দেবী এদের হিরো, আরেকদিকে অপর্ণা সেন বা বম্বেতে গিয়ে শর্মিলা ঠাকুর, রাখি, মৌসুমী, হ্যাঁ, এবং এই যে স্প্যানটা একটা জেনারেশন, কোন জেনারেশন মানে নিউ থিয়েটার্স এর হিরোইনদের কথা চিন্তা করি যদি, হুম, 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 আহ, একদম। অমানুষ, আনন্দ আশ্রম এইসবের হুম, হিরোইনদের কথা চিন্তা করি হুম, যদি, মানে একদম। স্প্যান ভদ্রলোকের কি সাংঘাতিক, অথচ মারা গেছেন মানে পঞ্চাশ। ভারতী দেবীর সঙ্গে উনি প্রথম যখন আসেন তখন ছবি করেছিলেন, এবং সেই ছবির পর অচলপত্রে দীপ্তেন সান্যাল কার্টুন এঁকেছিলেন যে ভারতী দেবীর কোলে উত্তম কুমার শুয়ে আছেন, মুখে ফিডিং বটল। আর সেই ভারতী দেবীর সঙ্গে নায়কে আবার আমরা দেখলাম, মানে কোথায় কি মনে হয় একটা ট্রান্সফরমেশন হয়ে গেছে, ভারতী দেবী তখন কি রোলে আর উত্তম কুমার কি রোলে। আর উত্তম কুমারকে আমি বম্বেতে আহ, তখন স্কুলে হুম, নায়ক দেখে, উত্তম কুমার বলতে একটা যে একটা নাক কুচকানো কিছুটা ব্যাপার ছিল, যে অর্ডিনারি মানে বেঙ্গলি ফিল্মস এর হিরো, নায়ক দেখে মনে হলো ওরে বাবা এটা একটা ইন্টারন্যাশনাল ব্যাপার। কতটুকু তখন সিনেমার জানি, কিন্তু এইটুকুন জানতাম নিশ্চয়ই পারিবারিক সূত্রেতে। যেমন তিসরি মঞ্জিল দেখে বিমল রায় স্ত্রী জেঠিমা আমার বলেছিলেন কেমন লাগলো, আমি বললাম এইটা এটা এটা ভালো লাগলো, কিন্তু এইটা এটা কেন এরকম হলো, তো উনি তখন বলেছেন, তখন আমার কত 12-13 বছর, উনি বলেছেন হুম, বাবা তুই ক্রিটিকের মতো বলছিস, নায়ক দেখে অত হুম, ওই সত্তাটা, আরে এই লাইফটা কেমন অদ্ভুত ভাবে ধরেছেন। সত্যি তো এত একটা স্টার, তখন স্টার জেনে গেছি, স্টার এন্ড স্টাইল ফিল্ম ফেয়ার ইত্যাদি বাড়িতে আসে, পড়তে পড়ি, পাতা উল্টে দেখি। আহ, আর তখনকার দিনে মনে রেখো টেলিভিশন নেই, কোনো সিনেমা যাওয়াটা রেগুলার ব্যাপার নয়, আমরা ট্রেলার দেখতে পাই না এখন, মানে হাতে ফোন, মুঠোর ফোনের তো অনেক দূরের ব্যাপার, আমরা কতটুকু এক্সপোজারটা পেতাম, তাতেই হুম, আমি ওই দেখে আমার মনে হলো যে আরে এ সাধারণ ঘর থেকে উঠে আসা যে একটা ন্যাশনাল কেন, একটা ইন্টারন্যাশনাল প্রেজেন্সের একটা ব্যক্তি, এবং উনি তো পেলেনও ভারত অ্যাওয়ার্ড যেটা তখন বলা হতো, সেগুলো বোধহয় হ্যাঁ, প্রথম আরম্ভ হয়েছিল সেই সময়। নার্গিস পেয়েছিলেন রাত আর দিনের জন্য, এবং উনি পেয়েছিলেন নায়কের জন্য, যদ্দূর হুম, নায়ক এবং হুম, চিড়িয়াখানা হয়তো মিলিয়ে পেয়েছিলেন। তো তখন এই যে ব্যাপারটা, এগুলো বিশাল ব্যাপার ছিল, এবং আমার যেটা মনে হয়েছিল যে সত্যি আমি সত্যজিৎ রায় তো পরে ওনাকেও ইন্টারভিউ করেছি, কিন্তু সেগুলো তো সব পরের কথা, যে যেই সত্যজিৎ রায় সৌমিত্রকে স্ক্রিনে এনেছিলেন, যেই সৌমিত্র দা মানে এরকম একটা জলজলে একটা মানে ঘরের মানুষ, হ্যাঁ, সে এত বড় হিরো, কিন্তু সত্যজিৎ রায়ের ছবিতে নায়ক কিন্তু সৌমিত্র দা না, উত্তম কুমার ছাড়া হতো না এটা। তো হুম, এইটা আমাদের সেই সময়কার বাংলা স্কুলে আমার সব বন্ধু বান্ধব এখনো আমাদের গ্রুপে আমরা বলি উত্তম কুমার, কিন্তু উত্তম কুমার, সে তোরা কেন ঝগড়া করতি জানি না, কিন্তু তখন আমিই উত্তর দিয়েছি যে উত্তম কুমার যে উত্তম কুমার সেটা বুঝতে সময় লাগে, ওনার যে স্প্যানটা, ওনার যে ক্যারেক্টার্স গুলো, পার্সোনা গুলো, আমরা যদি একটা একটা ভেবে দেখি, উনি যে গেট আপ করতেন, যা মেকআপ করতেন, এক একটা কোথায় ছদ্মবেশী, কোথায় কি বলবো মানে, আমার চেয়ে তুমি বেশি বলতে পারবে তো না, বলো। নিধিরাম সর্দার বা সব্যসাচী, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মেকআপ, সে খোকাবাবুর প্রত্যাবর্তন। হুম, এক একটা চরিত্র, ওথেলো, হ্যাঁ, এটা অবশ্য আমি পরে জেনেছি, ওথেলো প্লে করলেন, অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ সবটা,
পরে জেনেছি যে সেটা উৎপল দত্ত ভয়েসটা উৎপল রিসাইট, দত্ত। হুম, এবং ডেসডিমোনাটা বোধহয় কে করেছিল, ডেসডিমোনাটা জেনিফার ক্যান্ডেল করেছিল, হুম, ডেসডিমোনার হতে পারে। জেনিফার ক্যান্ডেল বলেছিলেন। তো যাই হোক গে, এটা অনেক পরে জেনেছি। কিন্তু ওথেলো, ওথেলো তো ভাবতে আমাদের অন্য কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মনে হয়েছে যে উত্তম কুমার পরিচালক, উত্তম কুমার প্রযোজক। গান, উত্তম কুমার গানও করেছেন সেটাও শুনলাম হুম, হুম, কয়েকটা একদম। জায়গায়। হুম। প্লেব্যাক করেছেন আমি অত ঠিক জানি না, বোধহয় একটা না, ছবিতে প্লেব্যাক করেছে। করেননি, তবে ডিরেকশন, কালতুমি আলিয়ার মিউজিক ডিরেকশনে উনি ছিলেন। তবে এই যে একটা, না উনি বোধহয় গান গাইতে গাইতে গৌরী দেবীর সঙ্গে ওনার ভাব ভালোবাসা এবং বিয়ে হয়, এটাই যতদূর না, আমরা জানি। বোনের বন্ধু, বোনের হ্যাঁ, বন্ধু, সেই হ্যাঁ, সূত্রে মানে। আর তারপর তো গান মনে, তো সবসময় রয়েছে, পাড়ার ক্লাবে নাটক করা ইত্যাদি, এগুলো তো সবসময় রয়েছে। তো না আমি দিদি, একটা তনুজা, কথা, এই যে নায়ক, তার মানে নায়কটাই কি হ্যাঁ, বলুন। হ্যাঁ, তনুজাকে একবার জিজ্ঞেস করেছিলাম দেয়া নেয়া, কাকে? তখন তনুজা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আহ, তনুজা অভিনেত্রী, দেয়া নেয়া এবং হুম, অ্যান্টনি হুম, ফিরিক দুটোতেই তনুজা হিরোইন, এবং হুম, দুটোতে উত্তম কুমারের রোল, উত্তম কুমার কিন্তু গায়ক, এবং একদম। অদ্ভুত ভাবে দেয়া নেয়াতে ভেরি কন্টেম্পোরারি রেডিওতে গান করেন, আর অ্যান্টনি ফিরিঙ্গিতে কবির লড়াই, কবিয়াল, একটা অলমোস্ট ফরগটেন আর্ট ফর্ম। হ্যাঁ, হুম, তো আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে এই যে দুটো চরিত্র গায়ক, উনি কখনো গান গেয়ে শুনিয়েছেন, বা অভিনয় আপনারা যখন প্রিপেয়ার করছেন, তো কি গান গাইতো জানি না তো, সঞ্জয় আন্টি জানতেনই না যে উনি গান গাইতেন। হ্যাঁ, অথচ আমরা চরিত্রগুলোকে আমরা দেখলে, অ্যান্টনি ফিরিঙ্গি তো আমরা হিন্দিতে আমরা বলি ফিদাইচ, মানে বারে বারে মরে যাই, বারে বারে দেখানো। বেঁচে, ওই অ্যান্টনি ফিরিঙ্গি, দুজনকেই, দুজনকেই তনুজাকে যেমন লেগেছে। কিন্তু দেয়া নেয়া, যাদব মন্ডল তখন কলকাতা ফেস্টিভ্যালের এবং সিইও ছিলেন নন্দনের, আমি তখন বম্বে থেকে তো অত আমরা দেখিনি, তখন দেয়া নেয়া দেখাবার, আমি বললাম দেয়া নেয়া এত কমার্শিয়াল ছবিটা দেখানো হবে ফেস্টিভ্যালে, আপনি দেখেছেন? আমি বললাম না গো দেখিনি। আপনি সিনেমা নিয়ে লেখেন কি করতে, আপনি আবার সিনেমা নিয়ে বলতে আসেন, যান আগে দেয়া নেয়া দেখে আমায়। আমি অনুরোধ বলে ছবিটা দেখেছিলাম, মোটেই ভালো লাগেনি। হ্যাঁ, আহ, দেয়া নেয়া দেখলাম তার চেয়ে কত আগে, এক দশকের উপরে, মুগ্ধ। হ্যাঁ, ঠিকই একটা, আমরা ততদিনে বুঝে গেছি একটা স্টিরিওটাইপ, একটা মানে ফর্মুলা একটা সেখানে, অসম্ভব, একটা এনগেজিং, ভীষণ এনগেজিং, ক্যাপটিভেট মানে করে রাখে। মানে আমরা ইয়াং এজেতে যারা বিশেষ করে দেখেছে, তারা তো, তারা তো তখন সেই চরিত্র, মানে নিজেকে তো আমরা তখন সেই চরিত্র হিসেবে একদম একদম ইমাজিন, একদম। যদি দেখেছি বলে একটু বয়স হয়ে গেছে তখন, বোধহয় মাও হয়ে গেছে, কিন্তু যাদব তো দেখেছে সেই সময়। হ্যাঁ, তখন তাদের মনে হচ্ছে দেখেনি, আবার সিনেমা নিয়ে লিখছে এবং বলছে কিন্তু, what I am trying to underscore, the popularity of a mainstream film, which হুম, decades later still makes everyone feel, oh my god, এই ছবিটা। হ্যাঁ, মানে এখনো যখন দেয়া নেয়া যদি টিভিতে দেখো, ল্যাপটপে দেখো, হ্যান্ডসেটেও দেখো, হ্যাঁ, মুগ্ধ হয়ে থাকতে হয়, রিভেটিং। এই যে ব্যাপারগুলো, গানের জায়গাতেই বলি, হুম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, ন্যাকামো হতো। মা ওই ন্যাকামো তো আমরাও করতে চাইতাম, কিন্তু আমরা কি ক্যারি অফ করতে পারতাম?
হ্যাঁ। কোনোদিন জানতাম না। হ্যাঁ, আমরা মানে তখনকার হিরোরা অর্ধেক লোকেরা কিন্তু গাড়ি চালাতে জানতো না। ওই বসে বসে একই জায়গায় স্টিরিওতে চালাচ্ছে। আমার জীবনের হিরো আমি তোমার দাদাকে বলেছিলাম, আমি তো ওই গাড়ি চালানো দেখে রাজি হয়েছিলাম, হ্যাঁ, কিন্তু এই পথ যদি না শেষ হয়, সেটা কোন যুগের গান, কিন্তু এখনো কলকাতা ফেস্টিভ্যালের দেয়ালে দেয়ালে লেখা এই পথ যদি না শেষ হয়, এবং কোথাও সেটা কিন্তু অকওয়ার্ড লাগে না বা আউট অফ টিউন, আউট অফ কনটেক্সট মনে হয় না, ভীষণ এমন কন্টেম্পোরারি মনে হয়। এত কন্টেম্পোরারি। এবং একদম। এখনো কিন্তু যারা প্রেম করছে, বেরোয় বাইকে করে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, তাদের দুজনেরই মনের মধ্যে গানটা গুনগুন করে, এই পথ যদি না শেষ, তবে কেমন হ্যাঁ, হলো বলো তো। এটা সন্ধ্যা মুখার্জির একটা ইন্টারভিউ আছে, যে ওই বসুশ্রীর যে অনুষ্ঠান হতো, বসুশ্রীর অনুষ্ঠানে উনি একবার গাইছেন, গাইতে উঠেছেন, বেশ কয়েকটা গান গেয়েছেন, গেয়ে নেমে আসবেন, ওনাকে পেছন থেকে বোধহয় কে ছিলেন, ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং আর কেউ এরকম ছিলেন, তারা ইশারা করছেন নামবেন না, নামবেন না, দাঁড়ান দাঁড়ান। আমি তো বুঝতে পারছি না কেন মানা করছে, করতে করতে দেখলাম উত্তম বাবু এলেন, এসে বললেন যে ম্যাডাম আপনার কাছে আছে গানটা? বললেন হ্যাঁ আছে। বললেন তারপরে সেই লাকিলি আমার কাছে খাতায় লেখা ছিল, গানটা আমরা গাইতে শুরু করলাম। উত্তম বাবু যে কি অসাধারণ গাইলেন, এবং সে থামতে দিচ্ছে না, বারে বারে আমাদের ওই জায়গাগুলো ওই তুমিই বলো রিপিট করতে হচ্ছে, আর সে হাততালিতে মনে বসুশ্রী ফেটে পড়ছে মনে হচ্ছে। বলে হেমন্ত দার জায়গায় উত্তম বাবু যা গাইলেন, মানে আমার ধরে রাখার ক্ষমতা, এটা এদের যে ছিল। হ্যাঁ, কি আছে সাংঘাতিক। কথা, দুটো কথা, তুমি বলো, না তুমি বলো, তুমি বলো, ওই যে বললাম নাকামার চূড়ান্ত, কিন্তু সেই নাটকটা করতে চাইতাম, কিন্তু পারতাম কি। না দিদি, একটা কথা, নায়কের পর কি তাহলে কোথাও উত্তম কুমারের এই যে যেটা সৌমিত্র চ্যাটার্জিকে যে জায়গাটা এগিয়ে রাখা হতো ইন্টেলেকচুয়াল অ্যাক্টিং এর জায়গা থেকে, নায়ক দেখার পর যারা এটা ভাবতেন, কোথাও কি তাদের একটা চেঞ্জ এলো, মানে ধারণায় পরিবর্তন এলো, যে না উত্তম কোথাও আলাদা একটু, এই ব্যাপারটা কি এলো, এবং ওই যে ইন্টেলেকচুয়াল অ্যাক্টিং সেই এইগুলো হলো দেখো সময়ের ব্যাপার। ব্যাপারটা আরেকটা ব্যাপার, তনুজার সঙ্গে সৌমিত্রদার হলো তিন ভুবনের পারে, তিন ভুবনের পারেতে সৌমিত্রদা আবার সেই ইন্টেলেকচুয়াল থেকে নেমে এলেন, একদম, কে তুমি নন্দিনী, মানে জীবনে কি রাস্টিক পাবো, ক্যারেক্টার একটা। হুম। ফ্যাথা করে ঘুরে বেড়ানো, তখনকার দিনে এই কথাটা ছিল, ফ্যাথা করে ঘুরে বেড়ানো একটা পাড়ার, আহ, কি যেন কথাটা ছিল, মানে বখাটে পিছনে, ছেলে, হ্যাঁ, বখাটে ছেলে। বখাটে ছেলে, কারেক্ট। তো এই বখাটে ছেলে, হ্যাঁ, এবং তনুজার যে চরিত্রটা, আমার মনে আছে আমরা তখন তো স্কুলে, তখনও আমার মনে হচ্ছিল এটা তো সাংঘাতিক, এটা যে একটা কত স্ট্রং একটা ফেমিনিস্ট ব্যাপার, কখনো ফেমিনিজম ওয়ার্ড জানি না, ফেমিনিস্ট জানি না, মনে হচ্ছিল একদম। এটা তো, হ্যাঁ, মেয়েদেরকে সবসময় ছেলেদের বেশি মাইনে পায়, ছেলেদের বেশি বয়স হতে হবে, ছেলেদের বেশি লম্বা হতে হবে, এরকম কেন? আর ছেলেরা দেখতে কুৎসিত হতে পারে, মেয়েদেরকে সুন্দর হতে হবে, মেয়েদেরকে সুন্দর। রান্না করে খাওয়াতে হবে, এই আবার কি? কিন্তু মেয়ে বেশি শিক্ষিত, এবং সে তার বরকে পড়িয়ে লিখিয়ে সমাজে সমান কাঁধে কাঁধ মিলালো, এই জায়গাটা কোথাও এক জায়গায় সাংঘাতিক হুম। ভাবে, যেমন সত্যি কথা বলছি, যেমন মেঘে ডাকা তার আর সুপ্রিয়া চৌধুরীকে আমরা বিশাল বড় অভিনেত্রী আমরা শুনিনি বা দেখিনি, আমরা বাংলা ছবি এমনিতে কম দেখতে পেতাম বঙ্গেতে, তো দেখিনি, মেঘে ডাকা তারা দেখে অভিভূত, সেটা চরিত্রটার জন্যে, সেটা অভিনয়ের জন্যে, সেটা সেই পরিচালকের কৃতিত্বে, প্রত্যেকটা শট, এবং সব থেকে অদ্ভুত কথা, কি অদ্ভুত ভাবে সেই সময়কার কন্টেম্পোরারি রিয়ালিটি, যেখানে মানে উদ্বাস্তুরা নতুন জীবন করবার চেষ্টা করছে, এবং সেখানে কিন্তু
তাদের কোনো আপত্তি নেই বাড়ির মেয়ে বেরিয়ে গিয়ে চাকরি করবে, বরঞ্চ হুম মেয়ে যে চাকরি করে টাকা আনছে সে ছেড়ে দিয়ে বিয়ে করে ঘর সংসার করবে, অরক্ষণীয়া হয়ে থাকবে না। হুম এই ব্যাপারটা যে ভেঙে গেল, আমি বলছি অন্য অর্থে যে সিনেমা কোন জায়গায় আমাদেরকে তৈরি করে দেয়, কোন জায়গায় আমাদের সামাজিক সচেতনতা গড়ে দেয়, এবং অ্যাট দ্য সেম টাইম ইমেজ গুলো ভেঙে দেয়। হ্যাঁ, সিনেমার হিরোইন দিদি। বলতে যে হ্যাঁ। নিতা গীতা এদের মতো ক্যারেক্টার, এরা হিরোইন হয়ে উঠলো। হিরো হুম এবং হিরোইন কথাটা শুধু সুন্দর দেখতে পাওয়া বা পথ যদি না শেষ হয়ে গাওয়া তা নয়। জীবনেতে হিরো এবং হিরোইন কে, এইগুলো জিগল্যান্ড। ভাঙা হুম যখন হচ্ছে, তখন কিন্তু আরেকটা ব্যাপার তার মধ্যে হয়েছে। উত্তম কুমার বিবিধ রকম, আমি জানতাম না এই কথাটা, এই ইদানিং বন্দে মাতরমের উপর একটা ছবি করলাম, সেটা হুম নিয়ে হুম কাজ করতে শুনলাম যে উত্তম কুমার, সরি, তনুজার কথাটা বলতে আরম্ভ করে বলা হলো না। তো উনি হুম যখন হুম আরম্ভ করলেন, আমি বললাম যে আপনি একটা এরকম বড় ফিল্মের পরিবার থেকে, আপনার মা ছবি প্রডিউস করেছেন মেয়েদেরকে রোল দেওয়ার জন্য, আপনার দিদি এত এস্টাবলিশ, আপনি এত, আমি কিন্তু দেয়া নেয়া প্রথম দিকে করেছি, এবং উত্তম কুমার কিন্তু আমার চেয়ে অনেকটা বড়। হ্যাঁ, আমি বললাম যে উনি একটা নন ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে, কোনো অসুবিধা কোথাও আপনাদের হয়নি? বললো নন ফিল্ম ব্যাকগ্রাউন্ড কিন্তু উনি তো থিয়েটার করতেন। আমি বললাম হ্যাঁ থিয়েটার করতেন, মানে আমি তখন মনে মনে ভাবছি উনি তো এনএসডি তে থিয়েটার করতেন না, উনি তো পাড়ার হুম হুম ক্লাব বা ও ট্রাস্টের ক্লাবেতে করেছেন। একদম। কিন্তু হুম উনি হুম বললেন সে সময় তো নিজের, যারা থিয়েটার করে তাদের প্রেপারেশন, তাদের পার্সোনালিটি সেটাই আলাদা হয়। তো সেই কথা থেকে বলছি যে উত্তম কুমার থিয়েটার করেছিলেন আনন্দমঠ, টাকা তুলেছিলেন আইএনএতে ডোনেট করবার জন্য। হুম হুম এটা 1943, উনি তখন হিরো বিশাল হননি। কিন্তু এই যে পার্সনটা, যিনি নাটক করে টাকা তুলে আইএনএতে ডোনেট করছে, উনি পরবর্তী জীবনে ক্রিকেট খেলে ফান্ড তুলেছেন ফ্লাডের জন্য, উনি পরবর্তী জীবনে শিল্পী সংসদের মতো একটা অর্গানাইজেশন করেছেন কো আর্টিস্টদের বা জুনিয়র আর্টিস্টদের জন্য। এই যে মানুষটা, এই যে সমাজ সচেতনতার দিকটা, এগুলো তো আমরা ইয়াং এজে জানতাম না, এটা তো একটু ম্যাচিউর হয়ে এক- বুঝেছি। তখন কিন্তু মনে হয়নি যে না উনি নন ইন্টেলেকচুয়াল, কখনোই মনে হয়নি। আরো বড় একটা কথা বলছি, আমার বাবার একটা শিক্ষা, আমরা বম্বেতে মানুষ, বাবা ফিফটিজ এর ছবি করতেন তখন গুরুদার, বিমল রয়, মণি মজুমদার, জ্ঞান মুখার্জি, বিজয় ভাট, সত্যেন বোস, এদের ছবি লিখছেন বাবা। পরবর্তী জীবনে বাবা লিখছেন রাজা জানি, শরাফত, লোফার, এই নিয়ে আমার দাদাকে র্যাগিং করেছিল। যাই হোক এইসব ছবি লিখছেন। তো আমরা যেতাম দেখতে, দেখে এসে বাবাকে বলতাম বাবা তুমি এই ছবিটা কেন করতে গেলে, রাজা জানি কেন করলে, তুমি কেন লিখলে, বা একটা কোনো ছবি, মানে মীনা কুমারীর ছবি প্যান প্যানানি হবে জানি, হ্যাঁ, বা নূতনের মিলন, প্রচন্ড নূতন আর সুনীল দত্তের মিলন খুব চলছে, বাবা বললো ছবিটা দেখতে হবে, ব্রহ্মচারী, 12-13 বছর বয়স, বাবা বললো ছবিটা দেখে আর বললাম ব্রহ্মচারী, যেতে বলবো বাবা খুব খুশি, বন্ধুরা মিলে গেল। আমরা পরে যখন জিজ্ঞেস করছি যে এই ছবি কেন, বাবা বললেন যেই ছবি লক্ষ লক্ষ লোক দেখছে সব সময়, তুমি যেটা একবার চেষ্টা করবে কি কারণে এই ছবিটা হিট হলো। এবং হুম সেখানে আমার একটা ফিল্ম ক্রিটিক সত্তা বোধহয় জন্ম নিল, যে চিনতে পারছে বাগবানের মতো ছবি অমিতাভ এবং হেমা মালিনী কেন ওরকম সুপারহিট হয়, অথবা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে
যখন গ্লোবালাইজেশন হচ্ছে তখন একটা ছেলে ফেরত আসছে ট্রেডিশনকে রেসপেক্ট করে এবং বলছে না আমি মেয়েকে নিয়ে পালিয়ে যাব না, তোমাদের আশীর্বাদ নিয়েই ওকে বিয়ে করব। এই যে ব্যাপারগুলো কেন লোকের মনে অ্যাপিল করে, এই যে সোশ্যাল এই যে সাইড অফ মেইন স্ট্রিম হ্যাঁ, সিনেমা, তা বোঝা। এই যে বিদেশ থেকে ফিরে আসা মানে খুব ব্রিলিয়েন্ট রেজাল্ট করার পরেও বিদেশ থেকে ফিরে আসা, সেখানে ক্যারিয়ার না করে, এই রোলে কিন্তু উত্তম কুমারকে আমরা বহুবার বহু ছবিতে পেয়েছি। মানে পথে হলো দেরি, অগ্নি পরীক্ষা, সূর্যতপা, মানে বহু ছবিতে পেয়েছি যে বিলেতে গিয়ে পড়াশোনা করে সে সেখানে ক্যারিয়ার করেনি, সে দেশে ফিরে এসেছে, সে কোথাও ইন্ডাস্ট্রি করছে, কোথাও গ্রামে গিয়ে ডাক্তারি করছে, ইত্যাদি ইত্যাদি। দিদি একটা কথা আপনাকে জিজ্ঞেস করার, মানে আপনি যখন ইন্টারভিউ করছেন উত্তম কুমারকে এবং উত্তম কুমার এই কথাগুলো বলছেন যে আমি এইটা ভাবছি কিন্তু এট দ্য সেম টাইম ব্যাক অফ দ্য মাইন্ড এটা চলছে, কোথাও কি তখন আপনার নিজেকে ওই নায়কের অদিতির মতন মনে হচ্ছিল? দেখো, উনি একটা গদিমতো জায়গায় তাকিয়ার উপরে হেলান দিয়ে বসে কথা বলছে, পাশে একটা একটু উঁচু একটা টুলের মতো একটা মোড়া মতো, মোড়া নয় মানে বেতের, নিশ্চয় আগামীকে দ্বারাই ছিল, তাতে বসে কথা বলছি। উনি ক্যামেরা অ্যাঙ্গেলটা এইসব গুলো উনি যখন বললেন আমি সচেতন। আমি দিলীপ কুমারকে ক্যারিজমা হিসেবে মধুমতি দেখার পরে আমার মনে হয়েছে দিলীপ কুমার বলতে কেন লোকে ওই পাগল ক্রেজটা। ছিল। হুম। তো ক্রেজটা কেন ছিল সেটা মধুমতি দেখে ফিল করেছিলাম। উত্তম কুমারকে এই পার্সনকে মিট করে আমি অন্যভাবে ক্যারিজমা শব্দটাকে রিডিফাইন করলাম। আহ দিলীপ কুমার কিন্তু সামনাসামনি ভাবেও ক্যারিজমাটা অত আমি অনুভব করিনি। অবশ্য আমি ওনাকে যখন মিট করি ইন্টারভিউ করছি তখন ওই যে তেহরিকে পাকিস্তান অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হবে, হুম। হুম। এখানে একটা ওনার মনে খুব দুঃখ যে আমার তো জন্ম ওইখানে, সেখানকার গভর্নমেন্ট বা লোক তারা আমায় রেকগনাইজ করছে, কেন আমাকে সেটা না বলতে হয়। এই সময়টা আমি ওনাকে ইন্টারভিউ করেছি, সেটা একটা অন্য ব্যাপার, অন্য জায়গা। আর উত্তম কুমারকে যখন ইন্টারভিউ করছি কিছুদিন আগে, সেই ইন্টারভিউটা ওরা রিপাবলিশ করেছে। উত্তম কুমার কিন্তু যথেষ্ট দুঃখী মানুষ। বাংলা সিনেমার কি পড়তি হাল, সেভেন্টিজ এর সিনেমা দেখা যায় না মতো অবস্থা। যেই মানুষটা বাংলা সিনেমাকে এক জায়গায় তুঙ্গে তুলেছিলেন, সেই মানুষটা তখন একের পর এক ছবি চলছে না দেখছে। হ্যাঁ, বোধহয় তখন কটা 40-50টা বোধহয় সিনেমা তৈরি হচ্ছে, মানে যেই সময় হুম। কথা বলছি এক্সাক্ট বলতে পারবো না, কিন্তু মানে পড়তি হয়। তো সেই সময় ওনার ব্যক্তিগত জীবনে কিন্তু হতাশার সুর, ওনার গলায় তখন হতাশার সুর। আমি তখন ওনাকে, আমি অত অল্প বয়সী একজন, আমি 1-1.5 বছর হয়তো জার্নালিজমে, তো আমি তাকে বলেছি কিন্তু আপনার তো, আপনি এই যে বলছেন এইসব এরকম ছবি, এরকম ডাইরেক্টর, এরকম এই রোলস, তো আপনি কেন কিছু করেননি? আপনি তো প্রডিউসও করেছেন, আপনি তো ডাইরেক্টও করেছেন। অকপটে বলছেন লাইভলিহুড, সকলকেই রোজগার করতে হয় ঘর চালানোর জন্য, সংসার চালানোর জন্য, আমাকেও করতে হয়েছে। এই যে কথাটা মহানায়ক বলছে, হ্যাঁ, যে তাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়েছে, কিন্তু সেই কম্প্রোমাইজের ফল তো ভালো হয়নি। উনি বনপলাশির পদাবলী একটা ডেফিনেট মেজাজ আছে, খুব একটা জায়গা, আইকনিক ছবি কি আমরা বলবো সেটাকে? না, একদমই না, এবং একদমই না। অগ্নি পরীক্ষা প্রচন্ড পপুলার হয়েছে, কিন্তু সেইটা যেই সময়কার পপুলারিটি, যেই সময়কার চরিত্র, অগ্নি পরীক্ষা হিন্দিতে কেন খাটলো না, তার এগেনস্টে অনেক ষড়যন্ত্র হয়েছে, নানান রকম ব্যাপার, কিন্তু ওই গল্পটা
আসলে কি অল ইন্ডিয়ার ভিউয়ার বা অডিয়েন্সেস না না। এবং করতে অগ্নি পেরেছে? পরীক্ষা বাংলাতেও যখন হয়, বাংলার অগ্নি পরীক্ষাতেও উত্তম কুমার সেখানে ভীষণ আড়ষ্ট, মানে হ্যাঁ, মানে অগ্নি পরীক্ষাকে ঠিক উত্তম কুমারের ছবি বলে মানতে আমার একটু অসুবিধা হয়, কারণ এই উত্তম কুমার এর সেই উত্তম কুমার নয় যাকে আমরা 2-3 বছর পর থেকে 56-7 থেকে যে উত্তমকে দেখেছি, 54-তে সেই উত্তম তখন আসেনি, কিন্তু ওই 2 বছরের মধ্যে নিজেকে কোন জায়গায় নিয়ে গেছেন সেটা তার পরের ছবিগুলো প্রমাণ করে। কথাটা হলো যে এই কথাটা আমি ওই অল্প বয়সে জিজ্ঞেস করলে যে নিজেকে কোথাও অদিতি ভাবছি কিনা, ভাবিনি। করেছিলাম সেটা এখন বুঝতে পারছি। আমি উনি নায়কের, আমি বললাম কেন আপনার নায়কের রোলের সঙ্গেও আপনি আইডেন্টিফাই করতে পারেননি? বলছে যে করেছি কিছুটা, কিন্তু আমি বুঝলাম না একজন ওই জায়গার ওই স্ট্যাচারের অ্যাক্টর তার কি নিজের সুটকেস নিয়ে নাম্বার কথা কেন করলেন? হয়তো ডাইরেক্টর চেয়েছিলেন ওনার চরিত্রটা ওরম দেখাতে, কিন্তু আমি এখনো বুঝছি না তার ফ্রাস্ট্রেশনটা কোথা থেকে। সে কি তার ছবি চলছে না বলে, নাকি সে তার নিজের মনে গিল্ট ফিলিং? মহানায়ক, নায়ক ছবি করে ভারত অ্যাওয়ার্ড পাচ্ছে, সে কিন্তু এই চরিত্র বিশ্লেষণ যখন করছেন, অলমোস্ট টুডে 66-এর নায়ক, মানে 65-এ তৈরি হয়েছে ধরলাম, 65-এ তৈরি, 80-তে 15 বছর পরে যে প্রডিউসার, যে লিখেছে, গানের কথা দিয়েছে, এবং অভিনয়ের কথা তো বাদ দিলাম, যে কানন দেবী, সুনন্দা দেবী তাদের সময় থেকে অভিনয় করে গেছে, মৌসুমী, জয়া ভাদুরী এদের সঙ্গে অভিনয় করে গেছে, সে মহুয়া, হচ্ছে না। মহুয়া, মহুয়া পর্যন্ত। হ্যাঁ, আমি বলছি যে সে চরিত্র বিশ্লেষণ, সে কি হয়তো কোথাও ওনার এই ক্ষমতাটা ছিল না, হয়তো এটা উনি যদি একজন ভালো রাইটার, ওনার যদি একজন দক্ষ স্ক্রিপ্ট রাইটারকে পেতেন, আহ, আহ, কি বলবো, মানে উনি যদি পুরোপুরি সাহিত্য নির্ভর ইয়েতে চলে যেতেন, সাহিত্য নির্ভর, আমি ওনাকেই জিজ্ঞেস করেছিলাম আপনার কি মনে হয় সাহিত্য নির্ভর ছবিগুলো বেশি ভালো? বলেছে হ্যাঁ, কিছুটা সেই সময়কার ছবিগুলো ভালো হতো, তারা সাহিত্য নির্ভর ছিল বলে। এটা আগেন আমার বাবার কাছে শেখা। কি হয় সাহিত্যে, একদম। বসে চরিত্রগুলোর লজিকটা, চরিত্রগুলোর ডেভেলপমেন্টটা, অবস্থানটা, সামাজিক অবস্থানটা বিশ্লেষণ তার মাথার মধ্যে করেছে, এবং তারপরে একদম চরিত্রগুলো চিত্রণ করেছে। তো কাজ অনেকটা এগিয়ে গেছে, সেইটা এগিয়ে থাকে, জায়গা একদম একদম। হয়তো মানে আরো ভিতটা তৈরি হয়ে থাকে, ভিতটা আরো তৈরি হয়ে থাকে সাহিত্য নির্ভর ছবি হলে। হুম। আরো মানে বাড়ি, ছতলা বাড়ি আর 30 তলা বাড়ি, ফাউন্ডেশন ততটা ডিপ, ততটা ডিপ, একদম সেইটা একদম। ব্যাপার। আরেকটা জিনিস আমি অশোক কুমার দাদামণির সঙ্গে মিট করে এবং কথা বলতে গিয়ে বুঝেছি যেটা, দাদামণি যখন বম্বে টকিজের মানে আধিপত্য ওনার হাতে এলো, তখন উনি কিন্তু দেবানন্দ, দিলীপ কুমার এইসব অ্যাক্টরদেরকে সামনে এগিয়ে দিচ্ছেন। উনি তখন পেছনে থাকতে চাইছেন। উনি তো, অথচ তখন এত বড় স্টার, তার ডাইরেক্টররা, তার রাইটাররা তারা চায় যে উনি এই রোলটা করবেন। উনি বলছেন না, বলছে দেবানন্দ ও তো চকলেট বয়। দাদামণি বলছে, অশোক কুমার বলছেন যে আই ওয়াজ ইভেন মোর অফ এ চকলেট বয়, তুমি ওকে নাও, বেটার হবে। উনি দুটো জিনিস রিয়েলাইজ করতেন, এক হলো যে পরিচালনা বা যে মানে একটা প্রোডাকশন হাউস, সে একটা জাগলিং এর জায়গায়, তার কিন্তু নিজের ইয়েটা খেয়াল রাখতে গেলে চলবে না, এটা উনি রিয়েলাইজ হুম। করেছিলেন। যাতে পরের দিকে উনি শুধু অভিনয়ে মন দিলেন, এবং কি ডাইভার্সিফাই করে গেলেন, মানে শেষের জীবনে মানে ছ্যাবলামো করেছেন তো, এই কি ছবিটা, বাসু চ্যাটার্জির ছবিটা, হ্যাঁ, সেখানে তো মানে 60 বছরের বুড়ো, সে একটা মেয়ের
অ্যাটেনশন পাওয়ার জন্য কি ছাড়ে, কিন্তু হ্যাঁ করেছেন হ্যাঁ ওই কিভাবে ওই সাংঘাতিক। রেখা ছিল যেটাতে, রেখা তারপর রেখা ছিল যেটাতে, ওটার কথা বলছেন? মতো ছবি করে গেছে, আর ইয়ে নামটা করেছে, মনে পড়ছে না। যা বলছি যে উত্তম হুম কুমার হয়তো ওনার মাথায় ওই দায়িত্ববোধটা ছিল বেশি, হুম যে সংসার চালাতে হবে, সংসার বলতে বৃহত্তর সংসার, হয়তো বাংলা সিনেমাটা ওনার বৃহত্তর সংসার, সেটা একদম। চালাতে হবে, সেই ভাবটা উনি ছিল। টেকনিশিয়ানদের সবাইকে একটা করে ফ্ল্যাট দেবেন প্ল্যান করেছিলেন, তার জন্য জমি কেনা, সে সবগুলো তো নিজেই করে গেছেন। চিন্তা করো, কিন্তু সেই করতে গিয়ে উনি উত্তম কুমার মহানায়ক, উত্তম কুমার সেইটাও একই সঙ্গে করতে গিয়ে ওই জাগলারিটা বোধহয় আমার মনে হয় ওনার সিনেমাগুলো আইকনিক জায়গায়। হ্যাঁ, না এবং আরেকটা ব্যাপার কি, যেটা উনি ভীষণ ওনার আক্ষেপ ছিল, যে ওনার ক্যারেক্টারকে ডিরেক্টররা কখনো ভাঙলেন না। সবাই একটা সেট প্যাটার্ন যেই হয়ে গেল, সবাই হ্যাঁ, ওইটা ফলো করতে লাগলেন। যে কারণে আপনি, যে কারণে বন পলাশীর পদাবলীতে যে উত্তম কুমারকে দেখা যায়, মানে ও যখন শেষের দিকে বাস কন্ডাক্টর থেকে শেষকালে ও যখন অলমোস্ট মানে আহ ও একটা অ্যান্টি সোশ্যালে টার্ন করেছে, তখন যে স্ল্যাং উত্তম কুমারের মুখে, মানে এটা না, আমি যখন প্রথম দেখেছিলাম আমার অনেকক্ষণ মানে ব্যাপারটা হজম করতে, উত্তম কুমার এই শব্দ বলছে। এবং তার মানে ওই ক্যারেক্টার যেটা নিজের সারা জীবনের ছিল, যে আমার চরিত্রকে তো ভাঙা হলো না। আমার ভীষণ মনে হয় যে অ্যান্টনি ফিরিঙ্গি আর চিরদিনের এই দুটো ছবিতে উত্তম কুমারের আমরা দাড়ি দেখি, এবং অসম্ভব মানে কি বলবো, মানে অসম্ভব একটা ম্যাসকুলিন অ্যাপিল, ওই যে একটা মানে দাড়ি। কিন্তু আর কোন ছবিতে উত্তম কুমারকে ওরকম একটা চাপ দাড়ি কোথাও আর ব্যবহার করা হলো না। পরের দিকে ধরুন জাল সন্ন্যাসী আনা তেনা, ওগুলোতে একটু একটু হয়েছিল, শঙ্কর নারায়ণ ব্যাংক, কিন্তু ওই মানে স্টারডামে থাকাকালীন একদম একটা চাপ দাড়িতে উত্তম কুমার কি অসাধারণ লেগেছে, কিন্তু কেউ ওটা এক্সপেরিমেন্টই করলেন না। এইগুলো নিয়ে না, তো উত্তম কুমারের ভীষণ আক্ষেপ ছিল, যে আমার চরিত্রটাকে আমাকে ভাঙলো না কেউ। মেকআপের ব্যাপারটা আমরা কমল হাসানকে যেভাবে দেখেছি সেভাবে কেউ করে না, সেই একদমই জায়গা, না। ওই জায়গাটাতে কেউই হুম, ভাবতে মানে উত্তম কুমারকে চিনতে পারবো না এরকম মেকআপ কেন, বা আহ, পা ছবিতেও অমিতাভ বচ্চন যে ভাবনা চিন্তাটা হয়তো অন্য বা জায়গা বা থেকে ওই যে রানী রানী মুখার্জি ইয়েতে আপনার ব্ল্যাকে, ব্ল্যাকে, এইগুলো আর কি। হ্যাঁ। সে ওই জায়গাটাতে কখনোই পৌঁছে, হুম হুম কিন্তু অদ্ভুত লাগে যে আমরা যাদেরকে নিয়ে করে বলে গেছি, মানে ওনার আগে যারা ছিল, ওনার সময়ের যারা ছিল, ওনার পরে যারা, সবাইকে ছাপিয়ে তো এখন উত্তম কুমার, নামটা হুম, উত্তম কুমার একদম। অতি উত্তম, উত্তম হুম। ছাড়া আর কোনো কিছু হাতেই আসে না। আমি যখন একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, উত্তম আমি কুমার মনে, অ্যাওয়ার্ড আপনি পেয়েছিলেন? উত্তম লেখনী পুরস্কার, এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু দেখি। আমার দিদি সব একটু থেকে একটু একটু কাছে আনুন, একটু একটু ক্যামেরার কাছে আনুন ছবিটা। হ্যাঁ, উত্তম লেখনী অ্যাওয়ার্ড লেখনী পুরস্কার। পুরস্কার, হুম হুম উত্তম লেখনী জার্নালিজমের জন্য দিয়েছিল, কিন্তু আমার, আমি কি অ্যাওয়ার্ড, কে দিচ্ছে, কোন জায়গায় দিচ্ছে, কিচ্ছু ম্যাটার করেনি। এটা ঝুমুর কলার সঙ্গম থেকে দিয়েছিল, নাম লেখা আচ্ছা। হ্যাঁ। রত্নোত্তমা, মানে স্ট্যান্ডার্ড জিনিসটা, মানে ওই বাজার থেকে কিনে দিয়ে দেওয়া নয়। হুম আমার হুম হুম এইটা থেকে বেশি গর্বের বিষয় হয়েছিল যে উত্তম কুমারের নামে একটা পুরস্কার আমি পেলাম, এবং এই জায়গা থেকে তোমার অনেকক্ষণ সময় নিয়ে নিয়েছি, এই জায়গা থেকে না একটা না। আমার হুম ক্ষোভের হুম জায়গা, আমার মনে হুম হয়েছিল নার্গিস প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল, ফর বেস্ট অ্যাক্ট্রেস, উত্তম কুমার ভারত অ্যাওয়ার্ড পেলেন ফর অ্যাক্টিং, বেস্ট অ্যাক্টর, নার্গিসের নামে একটা অ্যাওয়ার্ড চিহ্নিত হলো, ন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা আজ পর্যন্ত নার্গিস দার
অ্যাওয়ার্ড ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন, অন্য কারণ, অন্য জায়গা থেকে। কিন্তু উত্তম কুমারের নামে কোনো রকম কোনো অ্যাওয়ার্ড ন্যাশনাল কোনো জায়গায় নেই। উত্তম কুমারের নামে কোনো বায়োপিক, ভাগ মিল্খা ভাগ, একটা সেই স্ট্যাচুরে উত্তম কুমার, মেরি কম, মেরি কম হতে পেরেছে, কিন্তু উত্তম কুমারকে নিয়ে কোনো ছবি হয়নি। আহ, না। আমি বলছি যে ঠিক আছে, একটা মেট্রো স্টেশন আছে বা একটা মূর্তি বসানো, এসবগুলো ঠিক আছে, কিন্তু লাস্টিং মেমোরি, SRFTI আছে আমাদের শহরে, FTI আছে ওখানে, কোনো একটা উত্তম কুমারের নামে একটা মানে অ্যাক্টিং এরই হোক, বা একটা লাইব্রেরি, কোনো লাইব্রেরি একদম। আছে নেই। একটা মিউজিয়াম। উত্তম কুমারের নামে কটা বই আছে, সত্যজিৎ হুম। রায়ের নামে একটা পুরো শেলফ হয়ে যেতে পারে, ঋত্বিক, মৃণাল, সবার নামে এত এত বই হয়ে গেছে। উত্তম কুমারের নামে কিন্তু বই কটা আমি জানি না। উনি অটোবায়োগ্রাফি লিখতে আরম্ভ করে দুবার ইনকমপ্লিট থেকে গেছে। কেউ কি সেটাকে নিয়ে এগোনোর কথা মনে করেছিল? সব থেকে আমার যেটা, আমি মানে আকাশবাণী রেডিওতে এত মানে আক্ষেপ যে কোথাও একটা উত্তম কুমারের ইন্টারভিউ নেই। এক সেকেন্ড, এমনকি হুম। কিছুদিন আগে আমাকে একটি ছেলে, ববি কোহলি, ও কালেকশন করে পুরনো, আমাকে বললো কলকাতা ফেস্টিভ্যালে আমি আমার কালেকশনটা এক্সিবিশন করতে চাই, কি করে করা যায়? এই কিছুদিন আগে প্রতীক মজুমদার ও ফেসবুকে দিয়েছে 51টা কভার, ম্যাগাজিন কভার উত্তম কুমারের ওপরে, বিভিন্ন সময়ে বিভিন্ন ম্যাগাজিন, ইংলিশ, বাংলা, হিন্দি, 51টা, একটি ছেলে তার প্রাইভেট কালেকশনে। আমরা কি এগুলো নিয়ে একটা কোনো কোথাও কালেকশনের কথা ভেবেছি? কেউ প্রপোজালও দিয়েছে? আমার তো মনে হয় না। কেন? সরি, তুমি কিছু বলছিলে, আই এম সরি, আটকে হ্যাঁ, আমি দিয়েছি। বলছিলাম মানে এটা আমাদের খুব আক্ষেপের জায়গা। দূরদর্শনে উত্তম কুমারের একটা ইন্টারভিউ নেই, আকাশবাণীতে একটা ইন্টারভিউ নেই। এটা যে কেন, এর এটা মানে বিরাট প্রশ্ন আমার কাছে। 80 সালে যে মানুষটা মারা গেছে, তার কেন, এবং সে সে উত্তম কুমার, আর কেউ নয়, তার একটা অডিও ইন্টারভিউ নেই, তার একটা দূরদর্শনে একটা ভিজুয়াল মানে অডিও ভিজুয়াল ইন্টারভিউ নেই। মানে এর থেকে বড় দুঃখ আর কিছু কি হতে পারে? মানে এত আক্ষেপের বিষয় এটা। তো ব্যাপার হয়েছে, আর্কাইভে যেগুলো, সেগুলো টেকনোলজি ট্রান্সফারটা কেউ মন দেয়নি। প্রসার ভারতী দিয়েছে, কিছুটা করেছে আর্কাইভে, টেকনোলজি ট্রান্সফার করে নতুন টেকনোলজিতে নিয়ে আসা। আর অল ইন্ডিয়া রেডিওতে যেটা হতো, আমাদের বড় বড় উস্তাদদের গানগুলো যেগুলো রেকর্ডিং, তার উপরে আবার অন্য রেকর্ডিং হয়ে গেছে তখনকার দিনে। স্কুল স্কুল আর্কাইভ স্কুল থেকে ইরেজ করে দেয়া হতো। কথাটার মূল্য জানতো না। আচ্ছা, আমাদের দেশেই তো ফিল্মস ডিভিশনের কাছে যা ফুটেজ ছিল হিস্ট্রি, প্রি ইন্ডিপেন্ডেন্স, আমাকে শ্যাম বেনেগল এই কথাটা বলেছিল, ওদের কাছে, ফিল্মস ডিভিশনের কাছে হিস্ট্রির ফুটেজ আছে। যদি সব আমরা, এখন যেটা হয়েছে, আমি ক্রিটিসাইজ করে বলছি না, কিন্তু NFDC তে চলে গেল ফিল্মস ডিভিশন। ফিল্মস ডিভিশনের যে একটা আলাদা রোল, একটা মহত্ব, একটা দায়িত্ব, সেই দায়িত্বগুলো কে পালন করলো? কেন হলো না? এটা প্রশ্ন তো আমাদেরই। আজকে একদম। দাঁড়িয়ে এই প্রশ্ন সংসদের বাইরে দাঁড়িয়ে স্টুডেন্টরা যদি প্রশ্ন তুলতে পারে, আমরা আমাদের ক্যামেরাতে, আমাদের ফোরামে, আমাদের ফেস্টিভ্যালে আমরা এই প্রশ্নগুলো তুলতে পারবো না? একদম তাই, ভীষণ ভাবে। খুব সঙ্গে, এবং আরেকটা কথা দিদি শেষ বেলায় জিজ্ঞেস, মানে এটা আমার মনে হয় এটা আমাদের একটু ভাবা দরকার। এই যে 24শে জুলাইয়ের পর থেকে কিছু কিছু জিনিস নিয়ে খুব সোশ্যাল মিডিয়া একদম সরগরম হয়ে আছে। যেমন উত্তম কুমারের নাতনি বলছেন যে দাদু ভীষণ কালো ছিল, অনেক ট্রিটমেন্ট করে ফর্সা হয়েছে। এটা নিয়ে মানে লক্ষ লক্ষ কমেন্ট, লক্ষ লক্ষ মানে কি বলবো রিপ্লাই চলছে, কাউন্টার রিপ্লাই চলছে। সুপ্রিয়া দেবী তার মৃত্যুর পর এসেছিলেন কিনা সেটা নিয়ে
সাধারণ মানুষ থেকে শুরু করে সুপ্রিয়া দেবীর মেয়ে পর্যন্ত সবাই স্টেটমেন্ট দিচ্ছেন, কিন্তু আমার এই যে সাধারণ মানুষের এইগুলো নিয়েই চর্চা, কিন্তু কোথাও উত্তম কুমারকে নিয়ে মানে উত্তম কুমারের ছবির অ্যানালিটিক্যাল জায়গাটায় কোথাও আমরা পৌঁছচ্ছি না। হ্যাঁ আমি মানে তো এই বা এফটিআই বা আমাদের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন যে কোর্স গুলো হয়, সেগুলোতে কোথাও কোনোদিন ফোকাস করা হয়েছে তার ছবিগুলো? কোনো ফেস্টিভ্যাল কি প্ল্যান্ড হয়েছে? হ্যাঁ, একবার ফেস্টিভ্যালের ওপেনিং এ নেতাজি ইয়েতে দেখানো হলো, ইন্ডোর স্টেডিয়ামে। সেটা কি ইন্টারন্যাশনাল ফোরামের জায়গা উত্তম কুমারকে ডিসকাস করা? অথচ করা তো উচিত আমাদের। ভীষণভাবে তার উচিত। সাদা না কালো, সত্যি কি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিতে সেগুলো ম্যাটার করতো? ম্যাটার করে, যাই হোক না কেন। হ্যাঁ, আর সেটা তার পার্সোনাল ব্যাপার, 1 নম্বর। 2 নম্বর হলো পার্সোনালিটি চেঞ্জ কি সাংঘাতিক ভাবে। আচ্ছা, শর্মিলা ঠাকুর যখন ছায়া, কিছুটা ঘেটু চরিত্রটা, ছায়া সূর্য, ছায়া সূর্য। শর্মিলাদিকে কালো এবং দেখতে মানে সুন্দর নয়, সুরূপা নন এই চরিত্র। নন্দিতা দাস, তার ন্যাচারাল কমপ্লেকশন, আমাদের সাউথের কত লোক তাদের ন্যাচারাল কমপ্লেকশন, সেটা কি আমাদের কোনো মোহনলাল, কোনো মামুটি, কোনো হিরো হিরোইন সাউথের? কামাল হাসান তো মুগ্ধ, আমি তো ওই আবার ফিদাইচ, আমি বলছি এরকম কোন হুম, হিরো চেহারাতে কিছু যায় এসেছে? তাই তো। কেন আমি সেটা নিয়ে হুম, মাইকেল জ্যাকসন, সে সাদা হওয়ার চেষ্টা করেছে, সেখানটা একটা সোশ্যাল ডিনায়ালের ব্যাপার, একটা সোশ্যাল কন্ট্রোভার্সির জায়গা। আমাদের হুম, দেশে সত্যি কি আমাদের এটা নিয়ে মাথা ঘামানো উচিত? একদম। সেটাই মানে আমার এটা আপনি যেটা বললেন না যে উত্তম কুমারের ছবিগুলো নিয়ে, এবং যে ছবিগুলো খুব চর্চায় আসেন এমন অনেক ছবি আছে যেখানে অসাধারণ অভিনয়ের মানে একেবারে একটা মানে এক্সেপশনাল ধারার অভিনয় উনি করেছেন। এই ছবিগুলোকে নিয়ে যদি আলাদা করে একটা রেট্রোস্পেক্টিভ করা হয় বা একটু আলোচনার একটা জায়গা তৈরি করা হয়, এটা বোধহয় আমাদের মানে সমস্ত ফিল্ম ক্লাবগুলোরও উচিত এগুলোতে এগিয়ে আসা। আশার আলো পাই যে ফিল্ম হেরিটেজের শিবেন্দ্র বললো, হ্যাঁ ওনার ছবি এবারে আমাদের দেখা উচিত। হ্যাঁ, দেখা উচিত মানে রেস্টোরেশন কোনটা, হুম, প্রজেকশন হুম, কোন হুম, নিয়ে যাওয়া, এইসবগুলো একটু মন দেওয়া উচিত। এটা একটা আশার আলো। আমরা যদি শতবর্ষে এসে এটা করতে পারি। একদম। আমি সত্যি কথা বলছি, আমি যদি চান্স পাই উত্তম কুমারের আবর্তন, আমি বায়োপিক বানাতে পারবো না, কিন্তু আমি কিউরেট করে যদি ওনার ফেস্টিভ্যাল দেখাতে পারি হ্যাঁ, 5টা খুব ছবি। ভালো হয় দিদি, এটা 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 ভীষণ দরকার, ভীষণ দরকার এটা, এবং আপনারা যে জায়গায় রয়েছেন এটা সেখান থেকে তো করার একটা চেষ্টা হতেই পারে। ঠিক আছে, আমার ঠিক মনে আছে হয় দিদি, আমরা আজকে হ্যাঁ আবার যদি এখন তো এই শতবর্ষে পড়লেন উনি, 1 বছর ব্যাপী তো চলবে, 27-এ গিয়ে 100 পূর্ণ হবে, তার মধ্যে নিশ্চয়ই আবারও আমরা এ ধরনের চর্চায় আহ মানে আসবো, এবং আপনাকে আবারও চাইবো। করিনি ওনার লেগেসি, সেটাই তো 1 ঘন্টার কথা। একদম একদম। হুম। হওয়া মানে উচিত। বিভিন্ন দিক থেকে উত্তম কুমারকে আমাদের ধরার এবার চেষ্টাটা করা উচিত। তো সেই পরবর্তী আলোচনাতে অবশ্যই আপনাকে চাইবো। আজকের মতো আমাদের এই পর্ব এখানেই শেষ। আর যারা দেখবেন, এটা কালকে আপলোড হবে, যারা দেখবেন আশা করি তারা অনেকটাই সমৃদ্ধ হবেন। আহ সবাইকে নমস্কার জানাই, ভালো থাকবেন। আবার আসবো। আবার অবশ্যই অবশ্যই আমরাও আপনাকে আবার চাইবো।